নিজের স্বামীকে অন্য একটি মেয়ের সাথে চুম্বনরত অবস্থায় দেখে পা থমকে গেল নববধূর। এত ঘনিষ্ঠ অবস্থায় দেখে গা গুলিয়ে উঠল। ঘন্টা চারেক আগেই তাদের বিয়ে হয়েছে। ফ্ল্যাশব্যাক। বাসর ঘরে ঘোমটা দিয়ে বসে থাকার বদলে হাঁটু অবধি একটা ওয়েস্টার্ন ড্রেস পরে আছে অসম্ভব সুন্দরী এক রমণী। সেও যেমন অদ্ভুত সাজে রয়েছে, রুমটাও ঠিক তেমনি। কালো রঙে সাজানো রুম। বিয়ের পর মানুষ শ্বশুরবাড়িতে যায়, কিন্তু তাকেই অদ্ভুত একটা বাড়িতে নিয়ে আসা হয়েছে। এরকম পোশাক পরার কারণ হলো সে নিজেকে আকর্ষণীয় দেখানোর লক্ষ্য সর্বোচ্চ যেতে চায়। অনেকক্ষণ অপেক্ষা করার পরও যখন কাঙ্ক্ষিত পুরুষটা আসলো না, তখন গুটি গুটি পায়ে বেরিয়ে এলো রুম হতে। শরীরের ওয়েস্টার্ন পোশাকটা টেনে টুনে ঠিক করে বেরিয়ে এলো। কত দূরে এগিয়ে গিয়ে চুম্বনরত কপত কপতি নজর কাড়ল। মেয়েটি পাগলের মতো কিস করে যাচ্ছে পুরুষটাকে। ফ্ল্যাশব্যাক অ্যান্ড মেয়েটাকে সরিয়ে দিয়ে একবার নুরিনকে পরখ করে এগিয়ে আসলো সুদর্শন পুরুষটি। মেয়েটি যখন এগিয়ে এসে কিছু বলতে নেবে, তার আগেই সুঠামদেহী পুরুষ নুরিনের হাত ধরে নিয়ে যেতে লাগলো। নুরিন বিরক্তির চোখে তাকিয়ে ঘৃণা মিশ্রিত কণ্ঠে বলল, মিস্টার অলিভার, আমাকে বিয়ে করে ধোকা দেওয়াটার মানে কি? অলিভার, বিয়েটা শুধু একটা ডিল পূরণের জন্য করেছি, দ্যাটস ইট। আর কিছু না, তুমি শুধু আমাকে সুখ দেবে, আর কিচ্ছু নয়। নুরিন হতবাক হয়ে তাকিয়ে দাঁত কিরমির করে বলল, আমি ডিভোর্স দেবো আপনাকে। আমার ধারের কাছেও আসবেন না আপনি। অলিভার বাঁকা হেসে এগিয়ে এসে নুরিনের ঠোঁটজোড়া দখল করে নিল। নুরিন সরাতে চেয়েও পারল না পুরুষালী শক্তির কাছে। ওর ঠোঁটজোড়া আঁকড়ে ধরে ক্ষতবিক্ষত করতে শুরু করলো। এরপর হঠাৎ নুরিনকে ধাক্কা দিয়ে বেডে ফেলে দিয়ে বাহিরে চলে গেল। নুরিন দুঃখে জামা কাপড় চেঞ্জ করে গিয়ে বারান্দায় বসলো। নিচে তাকিয়ে দেখলো এত রাতে অলিভার কোথাও একটা যাচ্ছে, হাতে একটা বড় কুড়াল নিয়ে। তা দেখে সাহসী নুরিনও নিচে নেমে এলো, অলিভার পিছু নিল। অন্ধকার রাস্তায় লালমণির অধিকারী এক সুপুরুষ হেঁটে যাচ্ছে। চোখ দয়ের লালমণি জোড়া জল করছে। জঙ্গলের একটা অংশে গিয়ে কিছু একটা বিড়বিড় করতে শুরু করলো সে। হঠাৎ একটা অদৃশ্য রাজবাড়ি দৃশ্যমান হলো। গেটের সামনে দাঁড়াতেই দরজাটা খুলে দিল দারোয়ান। ধীরে ধীরে ভেতরে প্রবেশ করলো সুঠামদেহী সুপুরুষ লোকটা। এগিয়ে একটা বিরাট কক্ষে প্রবেশ করলো। বিছানায় শুয়ে আছে বছর 20-এর একটা মেয়ে সাদা নাইটি পরে। রুমে থাকা হলদেটে আলোকটুকুতে মেয়েটিকে অপরূপা লাগছিল। সুপুরুষ, যার নাম অলিভার শেহজাদ, এগিয়ে চলেছে মেয়েটির পানে। সুন্দরী নষ্টা মেয়েরাই তার শিকার। অল্প আলোটুকু নিভিয়ে দিয়ে মেয়েটির কাছাকাছি চলে যায়। জানালা দিয়ে চাঁদের আলো আসছে, সেই আলো পড়ছে মেয়েটার মুখের উপরে। অলিভার এগিয়ে গিয়ে আঙুল দিয়ে একটা টোকা দিল কপালে। মেয়েটা নড়ে চড়ে উঠল। অলিভার বাঁকা হেসে মেয়েটাকে আলতো হাতে নাইট ড্রেসের ফিতাটা খুলে দিতেই মেয়েটা চোখ খুলে তাকালো। অন্ধকারে কিছুই দেখতে পেল না একজন পুরুষের অবয়ব ছাড়া, কিন্তু ঠোঁটের কোণে মুচকি হাসির দেখা মিলল। উঠে বসলো মেয়েটি। তার শরীরে একজন পুরুষের হাতের হালকা ছোঁয়া পাচ্ছে সে। কিছু বলল না, কারণ এই পুরুষের দেখা পাওয়ার জন্য অনেক আকুল হয়ে আছে। তাই এই সুদর্শন পুরুষের সাথে এক রাত থাকার জন্য, আর সেই ভিডিও করে ব্ল্যাকমেল করে বিয়ে করার জন্য। এই লোকের কাছে আসার জন্য কত কি করেছে মেয়েটা। এখন উত্তেজনায় শরীর কাঁপছে। মেয়েটি উঠে বসতেই শরীর হতে নাইটির একটা পাল্লা খসে পড়ল। মেয়েটা ছাড়ানোর চেষ্টা করছে না। তার শরীরে এই প্রথম পুরুষের ছোঁয়া লাগছে মধুর মতো। উত্তেজনায় শরীর কাঁপতে লাগলো। অলিভার এক দৃষ্টিতে সুগঠিত বক্ষের দিকে তাকিয়ে পকেটে থাকা ছুরিটা বের করে অতি সন্তর্পণে টেবিলের উপরে রাখলো। অলিভার এবার এগিয়ে গেল মেয়েটির কাছাকাছি। অন্ধকারে হীরের খনি পাওয়ার মতো চোখ দুটো চকচক করতে লাগলো। সন্তর্পণে হাতে একটা ব্লেড নিল। অলিভার উঠে গিয়ে একটা মোমবাতি জ্বালিয়ে দিল। সব আবছা আবছা লাগছে। মেয়েটি অলিভারকে দেখছে না, চোখ বন্ধ করে শুয়ে আছে। যে কোনো পুরুষেরই মন চাইবে ঝাঁপিয়ে পড়তে, কিন্তু অলিভার এক দৃষ্টিতে তাকিয়ে আছে। মেয়েটা এগিয়ে এসে জামাইতে হাত দিতেই মেয়েটাকে পুনরায় ফেলে দেয় বিছানাতে। অদ্ভুত তার দৃষ্টি। শিকারকে আগে পর্যবেক্ষণ করে নিচ্ছে অলিভার। এরকম আচরণে বোঝাই যাচ্ছে লোকটা সাইকো। মেয়েটি এগিয়ে এসে অলিভারের মাথা চেপে ধরে বুকের সাথে, প্লিজ, আমি আর থাকতে পারছি না। তুমি আসলেই অনেক সুন্দর, আদর করো। আমাকে রেখে দাও, আমি থেকে যেতে চাই। আমি তোমার রক্ষিতা হয়ে থাকতে চাই। কথা শুনে অলিভার একটা ব্লেডের প্রথম পোজ দিয়ে ঠোঁটটা কেটে ফেললো মেয়েটার। মেয়েটি হঠাৎ আক্রমণে কিছুই বুঝতে পারল না। মেয়েটাকে এতক্ষণ আনন্দ দিয়ে এখন পিষে দিতে শুরু করলো, ক্ষত বিক্ষত করতে শুরু করলো। মেয়েটা চিৎকার করতে শুরু করলো। এত ভয়ঙ্কর চোখের লালমণি জোড়া জল করছে। মেয়েটি এক প্রকার কাকুতি মিনতি করা শুরু করলো ছেড়ে দেওয়ার জন্য। অলিভার হিংস্র পশুর মতো একটা একটা করে ব্লেডের পোজ দিয়ে যাচ্ছিল। অলিভার, এই অলিভারের কাছে এসেছিস শরীর বিলাতে? নিজের সতীত্বের কোনো মায়া নেই যখন, আমি মায়া করে কি করব? একটা ছুরি দিয়ে এক টানে দেহ হতে মাংসপিণ্ড আলাদা করে দেয়। মেয়েটার চিৎকারে পুরো রাজবাড়ি কেঁপে উঠল যেন।
কিন্তু এই শুনশান জঙ্গলের মধ্যে বাড়ির আশেপাশেও কোনো মানুষের টিকিটাও দেখা যাবে না। সে খুব ভালো করেই জানে। রক্তে পুরো শরীর মেখে গেছে অলিভারের। তাচ্ছিল্যর হাসি হেসে সাইড করে রাখা কুড়ালটা দিয়ে দিল এক কোপ, যা দেখে নুরি মৃদু চিৎকার করে ওঠে। অলিভারের কানে শব্দটা পৌঁছলো। ও এক পা করে এগোতে লাগলো। হঠাৎ পর্দাটা সরাতেই দেখলো কিছু নেই। এদিকে রাজবাড়ি হতে বেরিয়ে প্রাণপণে দৌড়াতে লাগলো, লক্ষ্য তার বহু দূরে চলে যাওয়া অলিভারের থেকে। এদিকে অলিভার রাজবাড়ির বড় জানালা হতে দেখলো গেট দিয়ে দৌড়ে যাচ্ছে একটি মেয়ে। অলিভারের ভ্রু দুটি কুঁচকে এলো। হঠাৎ বাঁকা হেসে শীষ বাজাতে বাজাতে এগিয়ে গেল দরজার পানে। এদিকে নুরিন দৌড়াতে দৌড়াতে হাঁপিয়ে গিয়ে একটা গাছ ধরে দাঁড়িয়ে রইল। হঠাৎ শরীরে ঠান্ডা স্পর্শ পেয়ে ভয়ে কেউকিয়ে উঠল। স্পর্শ আরো জোরালো হতে লাগলো। এত শক্তভাবে জড়িয়ে রইল কিছু একটা। অন্ধকারে দেখার সাধ্য নেই নুরিনের। হঠাৎ চারিদিকে কেমন নীল ধোঁয়া ছড়িয়ে পড়েছে। হঠাৎ এক ছটা আলো এসে চোখে লাগে। শরীরে ঠান্ডা স্পর্শের উৎপত্তি খুঁজতে গিয়ে ঘাড়ের পেছনে ঘোরাতেই থমকে গেল নুরিন। তাকিয়ে দেখল বিশাল এক নীল রঙের সাপ। চোখের মণিগুলো লাল রঙের, যা জলজল করছিল, পেঁচিয়ে ধরেছে। যা দেখে নুরিন বরফের মতো জমে গেল। হঠাৎ ঘাড়ের কাছে একটি তীব্র ব্যথা অনুভব করতেই চোখ বুঝে এলো। নুরিনের ধ্যান ভাঙতেই হঠাৎ করে চোখ খুলে দেখলো কিছু নেই সামনে। অলিভার হেঁটে আসছে তার দিকে। অলিভার এসে নুরিনের চোয়াল চেপে ধরে জিজ্ঞেস করলো, আমাকে ফলো করেছিলে বুঝি? নুরিন কিছু না বলে উল্টো দিকে ঘুরে যাওয়ার জন্য সামনে পা বাড়াতেই অলিভার পাজা কোলা করে তুলে নিল। নুরিন ছাড়া পাওয়ার জন্য ছোটাছুটি করতে লাগলো। অলিভার নুরিনকে কোলে নিয়ে বাড়িতেই চলে আসলো। রুমে নিয়ে ছুঁড়ে মারলো বিছানায় নুরিনের ছোট্ট দেহটাকে। শার্টের বোতাম খুলতে খুলতে এগিয়ে আসতে লাগলো নুরিন। খাট থেকে নেমে যেতে নিলেই অলিভার হ্যাচকা টানে পুনরায় বিছানায় ফেলে দিল নুরিনকে। অলিভার নুরিনের ঠোঁটজোড়া আঁকড়ে ধরে কিস করতে শুরু করলো। নুরিনের এর একটু আগের অলিভারের করা কাজগুলো মনে করে কেমন যেন গা গুলিয়ে আসলো। ঠোঁটজোড়া একটু ছাড়তেই গল গল করে বমি করে দিল। অলিভার এবার বিরক্ত হয়ে নুরিনকে নিয়ে ওয়াশরুমে চলে গেল। নুরিনের মাথা ঘুরছে গোল গোল করে। অলিভার সেদিকে তোয়াক্কা না করে ঝর্ণার টেপ খুলে দিল। পানি এসে দুজনকে ভিজিয়ে দিচ্ছে। অলিভার নুরিনের জামার চেইনটা খুলে দিল। নুরিন কেঁপে উঠল। অলিভারের হাত চলে গেল নুরিনের পৃষ্ঠদেশে। পরনের জামা কাপড় সব নিচে পড়ে রইল। অলিভার নুরিনের শরীরে নিজের অস্তিত্ব জানান দিচ্ছে। নুরিনের আবরণহীন শরীরে একটা তোয়ালে জড়িয়ে দিল অলিভার। এরপরে রুমে নিয়ে আসলো পাজা কোলা করে। কোলে নিয়ে অন্য একটা রুমে নিয়ে গেল। বিছানায় শুইয়ে দিয়ে নিজের ভর ছেড়ে দেয় নুরিনের শরীরের উপরে। ঠোঁটজোড়া দখল করে নিয়ে মৃদু কামড় দিতে লাগলো। অলিভারের অবাধ্য হাত নুরিনের শরীরে খেলা করছে। এক টানে শরীর হতে তোয়ালেটা ফেলে দিয়ে নরম কোমল বক্ষের উপরে নিজের পুরুষালী হাতে চাপ প্রয়োগ করে। নুরিন ব্যথায় কুকিয়ে উঠল। অলিভারের সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। নুরিনের চোখ হতে পানি গড়িয়ে পড়ছে। নুরিন বাধা দিল অলিভারকে। নুরিন, প্লিজ ছেড়ে দিন আমাকে। আমি ব্যথা সহ্য করতে পারি না। আমাকে ছেড়ে দিন প্লিজ। অলিভার বাঁকা হেসে বলল, জান, বিয়ে করে মানুষ কিসের জন্য? বোকা বোকা কথা বলো না তো। তোমার এত হট ফিগার দেখে আমি নিজেকে ঠিক রাখি কি করে? হালাল বউ পাখি তুমি। নুরিন নীরবে কাঁদতে লাগলো। যখন নুরিনের মন চাইলো চিৎকার দিয়ে কান্না করতে, কিন্তু পারল না। তার আগেই মুখে টেপ দিয়ে আটকে রাখলো। অলিভার প্রায় ঘন্টা খানেক অত্যাচার চালানোর পরে নুরিনকে ফেলে রুম থেকে বেরিয়ে গেল পোশাক পরে। নুরিন কোনো মতে উঠে গোসল করে পোশাক পাল্টে এসে শুয়ে পড়ে। প্রচণ্ড জ্বরে শরীর কাঁপতে শুরু করেছে নুরিনের। পরের দিন সকালে নুরিন আধশোয়া হয়ে বিছানায় শুয়ে আছে। তখন একজন মেড প্রবেশ করে খাবার নিয়ে। তার সাথে অলিভারও প্রবেশ করে। সেই ইশারায় মেডকে চলে যেতে বলে। অলিভার এগিয়ে এসে নুরিনকে একবার দেখে নিয়ে খাবার এগিয়ে দিয়ে খেতে বলল। নুরিন তাকালো না। শরীর হতে কমফোর্টটা সরিয়ে গিয়ে বারান্দায় বসলো। অলিভার দাঁতে দাঁত চেপে তাকিয়ে রইল নুরিনের দিকে। বড় বড় পা ফেলে বারান্দায় গিয়ে ঠাটিয়ে একটা চড় মেরে টানতে টানতে রুমে নিয়ে আসলো। অলিভার, খাবার সব সময় ঠিকভাবে না খেলে আমার অত্যাচার কিভাবে সহ্য করবে নূর বেবি? রাতে রেডি হয়ে থেকো আমার অত্যাচারের জন্য। বলে এক টুকরো আপেল নুরিনের মুখে ঢুকিয়ে দিয়ে সেখান থেকে এক কামড় খেয়ে নিল অলিভার। অলিভারের ঠোঁটের ছোঁয়া নুরিনের ঠোঁটে লাগার কারণে তৎক্ষণাৎ মুখ ঘুরিয়ে নিল। এরপর একটা ঔষধ খাইয়ে দিল নুরিনকে। খাবার খাওয়ানোর জন্য অলিভার বাঁকা হেসে বলল, খাবে নাকি শুরু করব? নুরিন ঘৃণায় মুখ ঘুরিয়ে খাবার মুখে পুরে নিল। এরপর তীব্র কষ্ট নিয়ে অলিভারকে প্রশ্ন করলো, আপনি কাল ওই মেয়েটাকে চুমু খাচ্ছিলেন, বিয়ে ছাড়া যখন ওই মেয়েকে ভোগ করতে পারেন, তাহলে আমাকে বিয়ে করে এমন অত্যাচার করার কারণ কি? নুরিনের কান্নারত মুখ দেখে অলিভারের একটু মায়া হলো। তাই উঠে দাঁড়িয়ে গম্ভীর হয়ে বলল, আমার হাত হারাম, কোনো নারীকে স্পর্শ করেনি। বলেই গটগট করে বেরিয়ে গেল। নুরিন অলিভারের কথায় আগা মাথা কিছুই বুঝতে না পেরে ডুকরে কেঁদে উঠল। নুরিন চিৎকার করে বলল, তার মানে আরও অনেক মেয়েকে বিয়ে করেছেন আপনি? পিশাচ আপনি, শয়তান অলিভার। আপনি শয়তান, আপনি কালো জাদু করেন, আপনি একটা জানোয়ার।
নুরিনের বলা কথাগুলো সব শুনল অলিভার। রাগে চোয়াল শক্ত হয়ে এলো। পেছনে ঘুরে নুরিনের রুমের দিকে যেতে নিলেই জানালার দিকে চোখ পড়ল। বিরক্ত হয়ে একটা তুড়ি বাজাতেই অলিভারের মতো দেখতে একজন হাজির হলো। অলিভার হেঁটে যেদিকে যাচ্ছে অলিভারের মতো লোকটাও একই দিকে যাচ্ছে। শেষে একটা রুমে গিয়ে দরজা বন্ধ করে পেছনে ঘুরল অলিভার। সামনে থাকা পুরুষটি হলো অলিভারের প্রতিচ্ছবি, অর্থাৎ অলিভারের হুবহু প্রতিরূপ। অলিভার তার নাম দিয়েছে জ্যাক। জ্যাক অলিভারকে গ্রেড করে বলল, মাস্টার বলুন কি করতে হবে। অলিভার, কালকে যে মেয়েটাকে কিস করেছো ওই মেয়েটা এসেছে, ওকে সময় দাও, আর ব্লাড ক্রিস্টালটা নিয়ে ওকে মেরে দাও। জ্যাক নাক মুখ কুঁচকে বলল, মাস্টার মেয়েটা চরম লেভেলে লুচ্চা, খালি ইন্টিমেট হতে চায়। কাল তো লেডি মাস্টারও এসে পড়েছিল, আপনি তখন না আসলে কী যে হতো। কাল আপনি যদি ধোঁয়ার সৃষ্টি না করে ম্যামকে না নিয়ে যেতেন তাহলে আমাদের দেখে ম্যাম আপনাকে ভুল বুঝতো। এমন কথা শুনে অলিভার গম্ভীর হয়ে বলল, ইডিয়েট, অন্য কোথাও যেতে পারলে না? এখন আবারও এসেছে, যাও গিয়ে ওকে সামলাও। আজ ওর কাছে ব্লাড ক্রিস্টালটা না থাকলে কবেই মেরে ফেলতাম। জ্যাককে কিছু বলতে না দিয়ে অলিভার অদৃশ্য হয়ে যায়। জ্যাক একা একা বিড়বিড় করছে, কালকেও রাজবাড়িতে ওই মেয়েটার সাথে নাটক করিয়ে শেষে নিজে কুড়াল দিয়ে মারলো, আজ এই ন্যাকাটাকে আমাকে মারতে বলছে। দরজা খুলে বেরিয়ে কিছু দূর যেতেই দ্বিতীয় অলিভারকে এসে জড়িয়ে ধরল জেসি। সেও মেয়েটার সাথে তাল মিলিয়ে মেয়েটির কোমরে হাত রাখে। বাবা মায়ের আদর ছাড়া বেপরোয়া হয়ে যাওয়া নুরিন। বাবা সব সময় বিজনেসের কাজে ব্যস্ত থাকে। ছোটবেলায় মা মারা যাওয়ার পর মেয়েদের কাছে মানুষ হয়। চট্টগ্রামের একটা বিশ্ববিদ্যালয়ে অনার্স ফার্স্ট ইয়ারে ভর্তির জন্য সবে কোচিং শুরু করেছিল। কারোর ভালোবাসা না পাওয়ার কারণে আর যথাযথ শিক্ষার অভাবে ব্যবহারটা কেমন খিটখিটে হয়ে গেছে। ড্রেস চয়েসের অবস্থা খুবই খারাপ। তাই বলে ব্যবহার যে খারাপ তা নয়। একটু উগ্র টাইপের কোমল হৃদয়ের অধিকারী নুরিন। একটা সৎ বোন আছে, সৎ মায়ের সারাদিনের ঘ্যান ঘ্যান ওর ভালো লাগে না। তাই ভালোবাসার কাঙাল নুরিন ভেবেছে নিজের পছন্দ মতো একটা বিয়ে করে সুখের সংসার করবে। দুদিন আগে সকালে সৎ বোন এসে যখন বলল, আমার বয়ফ্রেন্ডকে তুই পটানোর চেষ্টা করছিস কেন, চরিত্রহীন কোথাকার। এই কথা শুনে রাগে মুখ লাল হয়ে যায় নুরিনের। ঠাটিয়ে একটা চর মেরে দেয় বোন লারার গালে। নুরিন, তোর বয়ফ্রেন্ড একটা মেয়ে বাস, দিনে 100টা মেয়ে লাগে ওর। এখন আমার পেছনে ঘুরছে, তোর মতো সস্তা নাকি আমি, বলে গটগট করে নিজের রুম থেকে চলে গেল। কিছুক্ষণ পর জোরে জোরে দরজা ধাক্কানোর আওয়াজ পাওয়া গেল। নুরিন বিরক্ত হয়ে দরজা খুলতেই গালে একটা চর পড়ল। তার সাথে শুরু হলো নিজের মেয়ের গুণগান গাওয়া। সৎ মায়ের কাছে সেদিন প্রচুর জঘন্য কথা আর চর খেয়ে রাগের বশে ক্লাবে চলে গিয়ে অধিক পরিমাণে ড্রিঙ্কস করে। ক্লাব হতে এলোমেলো পায়ে বেরিয়ে এলো। উদ্দেশ্য হলো কোনো গাড়ির নিচে পড়ে মরে যাওয়া। হাঁটতে হাঁটতে হঠাৎ ঝুম বৃষ্টি শুরু হলো। কোন দিকে হাঁটছে খেয়াল নেই। হাঁটতে হাঁটতে একটা জঙ্গলের ভেতরে চলে গেল নুরিন। কতদূর হাঁটার পর ঘাড়ের দিকে একটা জন্মের পর হতেই থাকা ট্যাটুটা জ্বলজ্বল করছে। এই অন্ধকার ঝুম বৃষ্টির মতো ট্যাটু হতে বের হওয়া আলোতে আশেপাশে আলোকিত হয়ে গেল। আবছা আবছা সব দেখা যাচ্ছে। হঠাৎ একটা নীল রঙের সরীসৃপ আলোটার দিকে চুম্বকের মতো আকর্ষিত হয়ে আসছিল। এসে পেঁচিয়ে ধরল নুরিনকে। মাতাল নুরিনের কোনো হুঁশ নেই। সেখানেই ধপ করে বসে পড়ল। সরীসৃপটা ধীরে ধীরে মানুষের রূপে আসতে শুরু করেছে। নুরিন আবছা চোখে চেয়ে শুধু জ্বলে থাকা লালমণি জোড়ায় দেখতে পেল, তারপর অজ্ঞান। কিছুক্ষণ পর জ্ঞান ফিরতে ভেজা অবস্থায় একটা জঙ্গলের মধ্যে নিজেকে আবিষ্কার করে নুরিন। কোনো মতে উঠে দাঁড়িয়ে মেন রোডের দিকে চলে গেল। মেন রোডে এই রাতের বেলাতে অসংখ্য গাড়ি ছুটে চলেছে। নুরিন একটা গাড়িতে করে বাড়িতে চলে আসে। বাড়িতে এসে কলিং বেল না দিয়ে ডুপ্লিকেট চাবি দিয়ে দরজা খুলে ভেতরে প্রবেশ করলো। তখন সময় রাত 1:30। দরজা বন্ধ করে পেছনে ফিরতে চোখে পড়ল নিজের বাবাকে, যে কিনা চিন্তিত মুখে বসে আছে। নুরিন একবার সেদিকে তাকিয়ে তাচ্ছিলের হাসি দিয়ে সিঁড়ি দিয়ে উপরে যেতে নিল। তখনই পেছন থেকে নুরিনের বাবা ডেকে উঠল, এসব কি নূর, এত রাতে কোথায় থেকে আসছো তুমি? বেয়াদবির একটা সীমা থাকা উচিত। তোমার মা বোনের সাথেও নাকি খারাপ ব্যবহার করেছো? নুরি বিরক্তির মুখ নিয়ে পেছনে তাকালো। মনে মনে ভাবলো, বাপের কানে বীজ ঢালা হয়ে গেছে। মিস্টার জাফর, প্রথমত আমার নাম নুরিন, নূর নয়। আর আমার জানা মতে আমার মা অনেক আগেই মারা গেছে। বোন তো নেই। আর আমি এত দেরি করে এসেছি কেন সেই কৈফিয়ত আপনাকে দেব না, বলেই চলে যায়। পরের দিন সকালে নুরিনের কোচিংয়ের জন্য 1,00,000 টাকার প্রয়োজন, তাই অফিসে চলে যায়। অফিসে গিয়ে সোজা মিস্টার জাফরের কেবিনে চলে যায়। গিয়েই অপ্রস্তুত হয়ে যায়, কারণ সেখানে মিস্টার জাফর ছাড়াও আরও একজন পুরুষ ছিল, যে নুরিনকে এক ঝলক দেখেই চমকে যায়। আর নুরিন মোহিত হয়ে যায়। হ্যাঁ, সামনে পুরুষটি ছিল অলিভার ছিল। নুরিন বেরিয়ে যায় সেখান থেকে। ঘোরের মধ্যে থাকা অবস্থায় হেঁটে গিয়ে একটা জায়গায় বসে পড়ে। এরকম অদ্ভুত সুদর্শন পুরুষকে সে আগে কখনো দেখেনি। এদিকে মিস্টার জাফর হন্তদন্ত হয়ে ক্ষমা চেয়ে বলল,
আমাকে ক্ষমা করবেন স্যার, আমার মেয়েটা বুঝতে পারেনি হঠাৎ এসে পড়েছে হয়তো কোনো দরকারে। অলিভার বাঁকা হেসে বলল, আপনার মেয়ে তো দেখতে খুবই সুন্দর, বিয়ে হয়ে গেছে? মিস্টার জাফর থতমত খেয়ে যায়, এতটুকু মেয়েকে দেখতে কি আদেও বিবাহিত মনে হয়? মিস্টার জাফর, না স্যার, পড়াশোনা করছে। অলিভার এবার পায়ের উপরে পা তুলে বলল, আই ওয়ান্ট টু মেরি হার। আপনাকে ওই 200 কোটি টাকা পরিশোধ করা লাগবে না, উল্টো আরও 50 কোটি দেব, কিন্তু আপনার মেয়েকে কালকেই বিয়ে করতে চাই আমি। প্রথমে মিস্টার জাফর অবাক হয়ে যায়, তারপর খুশিতে গদগদ হয়ে গেল। এত বড়লোক ছেলে জামাই হবে সেই খুশিতে। মিস্টার জাফর, অবশ্যই কালকেই বিয়ে হবে। অলিভার যাওয়ার সময় একবার আর চোখে বসে থাকা নুরিনের দিকে তাকায়। এই মেয়েটার কাছাকাছি থাকলে তার সেই পুরনো অভিশাপে ভঙ্গন শুরু হবে। তা সে গত রাতেই বুঝতে পেরেছে, যখন জঙ্গলের মধ্যে চুম্বকের মতো ওকে টানছিল। এই মেয়েটির মধ্যে থাকা আলো, তাই এই সুযোগ মিস করতে চায় না সে। মিস্টার জাফর যখন নুরিনকে বিয়ের কথা বলে, নুরিনও এক কথায় রাজি হয়ে যায় জেদ করে। ওকে এক মুহূর্তের জন্য শান্তিতে থাকতে দেয় না এই সৎ মা মেয়ে। এর চেয়ে এই সুদর্শন পুরুষকে বিয়ে করে সুখে সংসার করবে। কিন্তু বিয়ের পরে এই অলিভারের আসল চেহারা দেখে এখান থেকে পালাতে মন চাইছে। এসব কথা ভাবতে ভাবতে নুরিন এগিয়ে গেল বারান্দায়। এদিকে জ্যাককে জেসি কাছে টেনে নিয়ে জ্যাকের ঠোঁটের দিকে আগাতে লাগলো। এদিকে জ্যাক মনে মনে শুধু অলিভারকে ডেকে যাচ্ছে। মেয়েটি জ্যাকের সাথে খুব ঘনিষ্ঠ অবস্থায় রয়েছে, যা অদূর হতে নুরিন বারান্দা হতে দেখতে পাচ্ছে। হঠাৎ জ্যাকে নুরিনের বারান্দার দিকে চোখ যায়। নুরিনকে সেখানে দাঁড়িয়ে থাকতে দেখে জ্যাকের হাত পা কাঁপতে শুরু হয়ে যায়। ও কোনো মতে জেসিকে নিয়ে বাড়িটার পেছনের দিকে চলে যায়, যেখানে খুব সুন্দর বাগানের অবস্থা রয়েছে। এই দৃশ্য দেখে নুরিন মুখ চেপে কান্না করতে শুরু করে দেয়। চোখ মুছে এবার হাতে নাতে ধরবে ভেবে দৌড়ে নিতে চলে এলো। এসে দেখলো মেইন দরজাটাও বন্ধ, পাশে একটা খোলা জানালা ছিল। জানালাটি দিয়ে বেরিয়ে আসলো। বেরিয়ে এসেও আশেপাশে হন্য হয়ে খুঁজতে লাগলো। এদিকে জেসিকে ভুলিয়ে ভালিয়ে মিষ্টি কথার ছলে নিজের আয়ত্তে নিয়ে এসে জ্যাক জেসিকে প্রশ্ন করলো, জেসি বেবি, তুমি বলেছো তোমার শর্ত মানলে ওই মূল্যবান ব্লাড ক্রিস্টালটা আমাকে দেবে। দেখো আমি তোমাকে কত ভালোবাসি, আমি তোমাকে আজই আমার রাজ্যের রানী বানাবো। আই ওয়ান্ট টু ম্যারি ইউ, উইল ইউ বি মাই কুইন বেবি? বিলিভ মি, আমি ওই ক্রিস্টালটার জন্য একদমই তোমাকে ভালোবাসিনি, আমি তোমাকে তোমার জন্য ভালোবেসে ফেলেছি। আমার কোনো ক্রিস্টাল চাই না, আমার তোমাকে চাই। জেসি, আই লাভ ইউ টু অলিভার বেবি। এমন করে কেন বলছো? দেখো আমি তোমার জন্য ক্রিস্টালটা নিয়ে এসেছি। একটা মন্ত্র পড়তেই দৃশ্যমান হলো ক্রিস্টালটা। জ্যাকের হাতে দিয়ে দিল ক্রিস্টালটা জেসি। জ্যাক ক্রিস্টালটা নিয়ে অদৃশ্য করে দিল। জেসি পুনরায় নিজের ঠোঁট এগিয়ে দিল জ্যাকের পানে। এদিকে নুরিন এক পা করে এগিয়ে আসছে সেদিকে। হঠাৎ সেদিক হতে চিৎকার পেয়ে নুরিন দ্রুত এগিয়ে এসে দেখলো জ্যাককে, যে কিনা বড় একটা তরোয়াল দিয়ে জেসির গলা কাটতে ব্যস্ত। নুরিন পাথরের মতো থমকে রইল। জোরে একটা চিৎকার দিতে জ্যাকের নজর গেল নুরিনের দিকে। এতক্ষণে জেসির প্রাণ পাখি উড়ে গেছে। জ্যাক কী করবে বুঝতে পারছে না, মনে মনে অলিভারকে স্মরণ করছে। হঠাৎ শোষো আওয়াজ করে নীল রঙের একটা বিশাল আকৃতির সাপ এসে পেঁচিয়ে ধরল নুরিনকে। নুরিন ছটপট করছে। সাপটা হঠাৎ করে একটা ছোবল দিল নুরিনের ঘাড়ে। নুরিন বুঝলো তার সময় ঘনিয়ে এসেছে। হাত পা কেমন কাঁপছে, কফি কালারের ঠোঁট কেমন ফ্যাকাশে হয়ে যাচ্ছে। অলিভার নিজের স্বাভাবিক রূপে ফিরে এসে রাগী চেহারা নিয়ে জ্যাককে দেখলো। জ্যাক ফিসলে হেসে বলল, মাস্টার এই নিন ব্লাড ক্রিস্টাল, আর ওর স্পিরিট ডিস্ট্রয় করে দিয়েছি। অলিভার স্টুপিড, সবসময় কোথাও থেকে চলে আসে, কোনো কাজ ঠিকভাবে করতে পারো না। জ্যাক, মাস্টার এবার আমার ফেসটা পরিবর্তন করে দিন, না হলে কোনো মেয়ের সাথে লাইন মারতে গেলে আপনার বউ দেখে ভাববে তার জামাই লাইন মারছে। অলিভার ওকে ওর রিয়েল ফর্মে এনে আবার একটা ছোট্ট শিয়াল ছানায় রূপান্তর করে দিল। জ্যাক অবাকের চরম পর্যায়ে চলে গেল। জ্যাক, মাস্টার আমি আবার কাল্টিভেশন করতে পারবো না। আপনি আবার আমার 9টি লেজের মধ্যে একটা কেটে ফেললেন। এখন টানা 1 মাস কাল্টিভেশন করলে সেটা ঠিক হবে অলিভার। আই ডোন্ট কেয়ার বলে উল্টো ঘুরে নুরিনকে পাজা কোলা করে নিয়ে চলে গেল। জ্যাক ছোট্ট শেয়ালছানা হয়ে গিয়েছে। এখন সেই দুঃখে মাটিতে গড়াগড়ি খাচ্ছে। কিছুক্ষণ পর সেখানে আবার অলিভার জ্যাককে একটা খাঁচায় বন্দি করে দেয়। অলিভার, এটা তোমার শাস্তি বেশি বলার জন্য। আর কাল্টিভেশন শুরু না করলে তোমাকে আর ছাড়া হবে না। জ্যাক চুপচাপ ধ্যান করার মতো বসে পড়ল। তার আশেপাশে একটা সাদা বলয় তৈরি হয়ে গেল। যতক্ষণ কাল্টিভেশন করবে ততক্ষণ সে তার মানব রূপে থাকবে। অলিভার বাঁকা হেসে পুনরায় চলে যায়। গধূলি লগ্নে শুভ্র বিছানায় শয়নরত রমণীর শান্তিতে ঘুম সহ্য হচ্ছে না। চেয়ারে বসে থাকা পুরুষটির হঠাৎ ঘুমের মধ্যে শ্বাস আটকে আসতে লাগলো। মনে হচ্ছে ঠোঁটগুলো শুষে নিচ্ছে কেউ। পরনের জামা ভেদ করে বক্ষের কোমল মাংসপিণ্ড প্রবল চাপ প্রয়োগ করছে পুরুষটি। হালকা ঢিলে ঢালা জামার মধ্যে পুরুষটা নিজের মাথা ঢুকিয়ে সুন্দরী রমণীর বুকের উপরে শুয়ে রইল। ঘুমের মধ্যে নাড়াচাড়া করার কারণে পুরুষটা বিরক্ত হয়ে রমণীর শার্টটা খুলে ফেলল।
তখনই রমণীর ঘুম ভেঙে গেল। তাকিয়ে নিজের বুকের উপরে শয়নরত অলিভারকে দেখে এক রাশ মুগ্ধতা এসে ভর করতেই নিমেষেই তার কালো মেঘে পরিণত হয়। তার সকল ঘটনা মনে আছে। এক ঝটকায় অলিভারকে সরিয়ে দিল নুরিন। অলিভার উঠে গিয়ে নুরিনের দিকে ঘোলাটে দৃষ্টিতে তাকালো। নুরিনের কোনো হুঁশ নেই, তার ভয় করছে অলিভারকে। কাঁপতে কাঁপতে প্রশ্ন করলো, আপ আপনি আমার কাছে আসবেন না, আপনি খুব ভয়ঙ্কর, আপনি কোনো মানুষ নন, আমি চলে যাব, আমাকে যেতে দিন। অলিভার ঠোঁট কামড়ে নুরিনের দিকে চেয়ে রইল। নুরিন নিচের দিকে তাকাতেই লজ্জায় গাল দুটো লাল হয়ে গেল। অলিভারের দৃষ্টি এখনো নুরিনের বুকে আবদ্ধ। নুরিন হাত দিয়ে নিজের শরীর ঢাকার মিথ্যা চেষ্টা করতে লাগলো। অলিভার বিরক্ত হয়ে বলল, উফ বেবি গার্ল, এমন করলে কেন? দেখতে তো ভালোই লাগছিল। নুরিন কিচ্ছু বলল না, কমফোর্টের নিচে নিজেকে লুকিয়ে নিল। রাতে গোসল করার পর একটা ঢিলে ঢালা পোশাক পরেছিল, নিচে কিছু পরেনি। সেটার জন্য আফসোস হচ্ছে এখন। এদিকে অলিভার বাঁকা হেসে এলোমেলো চুলগুলোতে হাত চালিয়ে নুরিনের পানে এগিয়ে গেল। নুরিন এখনো মুখ লুকিয়ে আছে। হঠাৎ নুরিন বুঝতে পারলো তার আবরণহীন শরীরে ঠান্ডা কিছু স্পর্শ করছে। তাকাতেই চিৎকার দিয়ে লাফিয়ে উঠল। কমফোর্ট ছিটকে পড়লো এইদিকে। এবার অলিভার নিজের লেজ দিয়ে নুরিনকে পেঁচিয়ে রাখা অবস্থায় অর্ধেক মানুষের রূপে এসে নুরিনের ঠোঁট আঁকড়ে ধরল। নুরিন নিজেকে ছাড়াতে চেষ্টা করতেই অলিভার পুরোপুরি মানুষের রূপে এসে দূরে গিয়ে দাঁড়িয়ে পড়ল। নুরিনের ভয়ার্ত মুখ দেখে অলিভার ঠোঁট কামড়ে হাসলো। এগিয়ে এসে নুরিনের কানে ফিসফিস করে বলল, বেবি গার্ল, আমি দিনের বেলায় রোমান্স পছন্দ করি না, দেখো সব দেখা যাচ্ছে। যদিও এটাও ভালো, কিন্তু আমার অন্ধকারে রোমান্স ভালো লাগে। কি যেন বলে? ও হ্যাঁ, মনে পড়েছে, ডার্ক রোমান্স। রাতে দেখা হবে, বাই বাই। বলেই কিছু দূর গিয়ে আবার ফিরে এসে চোখ মেরে এমন একটা কথা বলল যা শুনে নুরিনের শরীরে কাঁপন ধরে গেল। বেবি, জামা পরে নাও, যদিও এভাবে জামা ছাড়াও সুন্দর লাগে। ও হ্যাঁ, খাবার খেয়ে নিও, রাতে তো তোমাকে খাবো আমি, তাই নিজে খেয়ে রেডি থেকো বেবি। বলেই শীষ বাজাতে বাজাতে চলে গেল। হঠাৎ পুরো রুমে নীল ধোঁয়ায় ভরে গেল। নুরিন আবার ঘুমিয়ে দেশে তলিয়ে গেল। তখন অলিভার আবার প্রবেশ করলো রুমে। এসে নুরিনকে কাপড় পরিয়ে দিয়ে বিছানায় সুন্দরভাবে শুয়ে দিয়েও কমফোর্টটা গায়ে জড়িয়ে দিল। এরপর বাঁকা হেসে বলল, বেবি, ঘুম থেকে আর 10 মিনিট পরে উঠে তোমার কনফিউজড মুখখানি দেখতে কেমন লাগবে তা দেখার জন্য অপেক্ষা করব। পিটপিট করে চোখ খুলে তাকিয়ে প্রথমে নিজেকে দেখল নুরিন। না, সব ঠিকঠাকই তো আছে। এই এসির মধ্যেও ঘামছে ও নুরিন। হায় আল্লাহ, কি জঘন্য স্বপ্ন! এমন স্বপ্ন আর দেখিও না। কথাগুলো বলতে বলতে জানালার দিকে নজর গেল। একটা খুব সুন্দর আপেল গাছ, চারিদিকে আপেল জলজল করছে। সেই আলোতে আপেল গাছের আপেলগুলো দেখতে খুবই সুস্বাদু লাগছে। আপেলগুলো দেখতে খিদেতে পেট চোচো করে উঠল। মনে পড়ল সকালে একটু খেয়েছে, তাছাড়া এখন পর্যন্ত কিছুই খাওয়া হয়নি। সন্ধ্যা হয়ে এসেছে। আলতো পায়ে হেঁটে চলল রান্নাঘরের দিকে কিছু খাওয়ার জন্য। রান্নাঘরে এসে অবাক হয়ে রইল, এটা রান্নাঘর নাকি কোনো ফুটবল খেলার মাঠ? এত বড় রান্নাঘরে কোথাও থেকে কি খুঁজে পাবে বুঝতেই পারল না নুরিন। তখনই একজন মেয়েড এসে নুরিনকে জিজ্ঞেস করলো, কি খাবেন ম্যাম বলুন, আমি এখনই দিচ্ছি। যেহেতু নুরিনের খিদে পেয়েছিল তাই আর কথা বাড়ালো না। বিরিয়ানি খাবে বলে চলে এলো ডাইনিংয়ে। চামচ দিয়ে খুটখুট আওয়াজ করে বিরিয়ানি খাচ্ছিল নুরিন। তখনই জেট দিয়ে প্রবেশ করলো অলিভার। তাকে দেখে নুরিন প্লেটটি নিয়ে উপরের রুমে চলে গেল। অলিভার রুমে গিয়ে দেখলো নুরিনের খাওয়া শেষ, বারান্দায় বসে আছে। অলিভার কোনো শব্দ না করে চলে গেল অন্য একটা ঘরে। দরজাটা ভালোভাবে লাগিয়ে এগিয়ে গেল একটি বিশেষ আয়নার কাছে। সেখানে গিয়ে ব্লাড ক্রিস্টালটি স্থাপন করলো। আয়নাটি হঠাৎ পানির মতো হয়ে গেল। সেখান থেকে শব্দ এলো, কি দেখতে চাও বলো? আমি সেই ক্রিস্টাল আয়না যার কাজ স্বচ্ছ অতীত দেখানো। অলিভার, আমি দ্য মোস্ট পাওয়ারফুল অ্যান্ড স্পেশাল স্নেক স্পিরিটের অতীত দেখতে চাই। আয়নাটি হঠাৎ করে জলজল করে উঠল। আশেপাশে নীল আলোর ছেয়ে গেল। সেখানে ভেসে উঠল বর্তমানে অলিভারের মুখে, যা দেখে অলিভার বাঁকা হাসল। ছবিতে অলিভারের রাজকীয় রূপ দেখা যাচ্ছে, যেখানে বিশাল একটা সাদা রঙের স্নেক ড্রাগন স্পিরিটকে দেখাচ্ছে। এরপর একটি অপূর্ব সুন্দরী রমণীকে দেখল, যার চেহারা স্পষ্ট দেখা যাচ্ছে না, কারণ তার অলিভার বুঝতে পারছে না। সেই মেয়েটার সম্পর্কে আরও প্রশ্ন করতে লাগলো, কিন্তু কোনো মতেই তার মুখ দেখা যাচ্ছে না। ঘাড়ের একটা অপূর্ব সুন্দর ট্যাটুকে দেখা যাচ্ছে, যেখানে অলিভারের চোখ আটকে গেল। কোথায় দেখেছে মনে করতেই নুরিনের কথা মনে পড়ল। এটা নুরিনের ঘাড়ে দেখেছে ও। হঠাৎ করে ঝনঝন করে আয়নাটা ভেঙে গেল। অলিভার বিরক্ত হয়ে সেদিকে তাকিয়ে রইল। অলিভার তার আসল রূপ হারিয়ে একটা নীল সাপে পরিণত হয়েছে, কোনো এক অভিশাপের কারণে। সেটা ভাঙতে তার কি করতে হবে তা জানে না অলিভার, কিন্তু নিজের শক্তি ফিরে পেতে যা করা উচিত তাই সে করবে।
অলিভার মেডিটেশনে বসে পড়ল। নিজের শক্তির গভীরে পৌঁছানোর চেষ্টা করতেই কোনো এক অদৃশ্য শক্তি বারবার ধাক্কা দিয়ে সরিয়ে দিচ্ছে। হঠাৎ সেখানে একটা লক দেখতে পেল, যেটা একদম ট্যাটুর মতো দেখতে। একটি অদ্ভুত আওয়াজ আসলো সেখান হতে, যদি সন্ধান পেতে চাও শক্তির, তাহলে মিলিত হতে হবে শক্তির সাথে। রক্তিম পূর্ণিমাতে যে শক্তি বাধা দিচ্ছে তাকে নিজের আয়ত্তে নিয়ে নাও। অলিভার ধপ করে চোখ খুলল। তার শক্তি উদ্ধারের রাস্তা পেয়ে গেছে, সেটা হলো নুরিন।